স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভারত সফরে জানালেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, আবার আলোচনার জন্য। আমরা আক্রমণ প্রতিরোধ করি, আমরা নিষেধাজ্ঞার বিরুদ্ধে দাঁড়াই, অর্থাৎ ইরান কোনো আঘাতের সামনে ম্লান হবে না। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, বিশ্বাসের অভাব এক বড় প্রতিবন্ধক। যুক্তরাষ্ট্রকে আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারি না। তাদের প্রতিদিনের বার্তা একে অপরের সঙ্গে বিরোধপূর্ণ। আজকের টুইট কালকের থেকে ভিন্ন। আরাকচি ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলকে ইঙ্গিত করে আরো বলেন, কিছু উস্কানিমূলক শক্তি মধ্যস্থতা ভেঙে নতুন যুদ্ধের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠেলে দিতে চাইছে। তবে তিনি আশা প্রকাশ করেন, কূটনীতি শেষ পর্যন্ত জয়ী হবে এবং যুক্তরাষ্ট্র যেন উস্কানিতে ভুল পদক্ষেপ না নেয়। আরাকচি পরমাণু ইস্যুতে স্পষ্ট করে বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র চায়নি। আমাদের নীতি স্পষ্ট, শুধু শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম। আমরা সবসময় নিশ্চিত করতে প্রস্তুত যে আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ থাকবে। তবে সম্প্রতি শত্রুর আগ্রাসী আচরণে রুখে দাঁড়িয়ে ইরান থেকে এই ঘোষণাও এসেছে, শত্রু আরো বাড়াবাড়ি করলে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র তৈরি করা হবে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকেও এসেছে এমন ইঙ্গিত, অর্থাৎ শত্রু যদি ভুল পথে পা বাড়ায় তবে নিজের পায়ে নিজেই কুড়াল মারবে। হরমুজ প্রণালী নিয়েও আরাকচি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, হরমুজ প্রণালী সকলের জন্য খোলা, কেবল সেই দেশগুলোর জন্য নয় যারা ইরানের সঙ্গে যুদ্ধবিরোধে আছে। যে কোনো জাহাজ চলাচল করতে চায় আমাদের সঙ্গে সমন্বয় করতে হবে, আমরা তাদের নির্দেশ দেব। ইরান চায় হরমুজ পুরোপুরি খুলে যাক, কিন্তু বর্তমান পরিস্থিতির দায় সরাসরি যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ওপর রাখলেন আরাকচি। পাকিস্তানের মধ্যস্থতায় চলা আলোচনা এখনো চালু আছে, কিন্তু আরাকচি জানালেন, রাস্তাটি কঠিন, মূলত যুক্তরাষ্ট্রের আচরণের কারণে। ইসলামাবাদে আলোচনার ফলাফল আসেনি, কারণ ম্যাক্সিমালিস্ট অবস্থান এবং উদ্দেশ্য বারবার পরিবর্তন করা হয়েছে। আরাকচি বলেন, আমরা শুধুমাত্র একটি ন্যায়সঙ্গত এবং ভারসাম্যপূর্ণ চুক্তি মেনে নিতে পারি। এই কারণে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, বার্তালাপ চলছেই, কিন্তু ধীরে ধীরে। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এবার নতুন এক আতঙ্ক। পরাশক্তি আমেরিকার বিশাল যুদ্ধজাহাজগুলোকে কাঁপিয়ে দিচ্ছে পারস্য উপসাগরের এক ঝাঁক ক্ষুদে জলদানব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন, কিন্তু তেহরানের সমুদ্র সীমায় যা ঘটছে তা ট্রাম্পের সেই দাবিকে এক লহমায় উড়িয়ে দিচ্ছে। মেশিনগান আর রকেট লাগানো শত শত ছোট নৌকা এখন বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এই বহরের নাম দিয়েছেন মশা নৌবহর। আকারে ক্ষুদ্র, কিন্তু এর কামড় মারাত্মক, ঠিক যেন এক ঝাঁক বিষাক্ত মশা যারা কামড় দিয়ে হারিয়ে যায় গভীর সমুদ্রে। এই মশা নৌবহরের হুল কতটা বিষাক্ত তা টের পাচ্ছে বিশ্ব সামুদ্রিক বাণিজ্য। তাদের মূল লক্ষ্য আমেরিকাকে যুদ্ধের মাঠ থেকে পিছু হটতে বাধ্য করা এবং বিশ্ব অর্থনীতিতে এক চরম বিপর্যয় ডেকে আনা। এই ক্ষিপ্রগতির নৌবহরের নেপথ্যের কাহিনী জানাবো আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। সমুদ্রের বুকে এ যেন এক আধুনিক গেরিলা যুদ্ধ। এই কৌশলের জন্ম আজ নয়, এর শেকড় লুকিয়ে আছে 1980-র দশকের ইরান ইরাক যুদ্ধের ট্যাঙ্কার যুদ্ধে। সেই সময় মার্কিন নৌবাহিনীর আধুনিক সমরাস্ত্রের সামনে ইরানের প্রথাগত বড় যুদ্ধ জাহাজগুলো খড়কুটোর মতো ভেসে গিয়েছিল। সেই ধ্বংসস্তূপ থেকেই জন্ম নেয় এক নতুন সামরিক দর্শন। পরাশক্তিকে সোজা ব্যাটেলে হারানো অসম্ভব, তাই তাদের ওপর চালাতে হবে হিট অ্যান্ড রান বা আঘাত করে পালিয়ে যাওয়ার চোরাগোপ্তা হামলা। ইরানের এই ক্ষুদে নৌবহর প্রচলিত কোনো যুদ্ধের নিয়ম মানে না। বিশেষজ্ঞরা বলছেন এদের মূল কাজ হলো হয়রানি করা, চারপাশ থেকে ঘিরে ফেলা, বিভ্রান্ত করা এবং জাহাজ চলাচল সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়া। পানির খুব নিচ দিয়ে চলাচল করায় এই নৌকাগুলোকে সাধারণ রাডারে ধরা প্রায় অসম্ভব। যতক্ষণ না এগুলো একেবারে জাহাজের নাকের ডগায় এসে পৌঁছাচ্ছে, ততক্ষণ বোঝার উপায়ই থাকে না যে মৃত্যু কতটা কাছে। কত বড় ওই বহর সংখ্যাটা সুনির্দিষ্ট না হলেও ধারণা করা হয় দক্ষিণ ইরানের পাহাড়ি গুহা, গোপন খাড়ি আর ভূগর্ভস্থ সুড়ঙ্গে লুকিয়ে আছে এমন 500 থেকে 1000-এর বেশি নৌকা। অনেক নৌকা সাধারণ মাছ ধরার ট্রলারে রূপান্তর করে বানানো হয়েছে। এগুলো তৈরিতে খরচ সামান্যই, কিন্তু আমেরিকার কোটি ডলারের রণতরী বা ড্রোনকে অচল করে দিতে এর একটি রকেটই যথেষ্ট। ইরান খুব সহজেই এই নৌকাগুলো প্রতিস্থাপন করতে পারে, যা মার্কিন জোটের জন্য এক চরম অর্থনৈতিক মাথাব্যথার কারণ। আর এই কৌশলের ফল
হরমুজ প্রণালী এখন এক ভুতুরে জলপথে পরিণত হয়েছে, যে প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে 60টি বিশাল আকার জাহাজ চলাচল করত। হরমুজ স্ট্রেইট মনিটরের তথ্য অনুযায়ী আজ সেখানে দিনে 10টিও জাহাজ পার হতে পারছে না, অর্থাৎ জলপথের বাণিজ্য কমে গেছে 90%-এরও বেশি। গত 8 এপ্রিল সাময়িক অস্ত্রবিরতি হলেও মার্কিন নিষেধাজ্ঞার জবাবে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এই মহাসমুদ্র। সম্প্রতি কাতারের দোহা থেকে মাত্র 23 নটিক্যাল মাইল দূরে একটি মার্কিন মালিকানাধীন পণ্যবাহী জাহাজে আছড়ে পড়ে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার হিসাব মতে প্রায় 1,500 জাহাজ এবং 20,000 নাবিক এখন এই অবরুদ্ধ সাগরে বন্দী। এর সরাসরি আঘাত লেগেছে বিশ্ব তেলের বাজারে, যার ফলে তেলের দাম ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে আকাশচুম্বী হওয়ার পথে। মার্কিন আধিপত্যের কবর, হরমুজেই শেষ হচ্ছেন ট্রাম্প। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এই মুহূর্তে সবচেয়ে বড় চালটি চালছে কে? পরাশক্তি আমেরিকার একচ্ছত্র আধিপত্যের সূর্যকি তবে অস্তাচলগামী ইতিহাস সাক্ষী। কোন সাম্রাজ্যের পতন হঠাৎ করে কোনো এক রক্তক্ষয়ী যুদ্ধে হয় না, বরং তার সূচনা হয় একটি সূক্ষ্ম ফাটল দিয়ে। আর সেই ফাটলটির নাম অবিশ্বাস। আজ মধ্যপ্রাচ্যের এক সংকীর্ণ জলপথ প্রণালী হরমুজ হয়ে উঠেছে সেই বিশ্বাসের চরম পরীক্ষা। এটি কেবল মানচিত্রের এক টুকরো ভূগোল নয়, এটি এখন বিশ্ব ব্যবস্থার ভাগ্য নির্ধারক এক মহাকাব্যিক কুরুক্ষেত্র। একটু গভীরে যাওয়া যাক। হরমুজ প্রণালী বৈশ্বিক অর্থনীতির এক মহাজাগতিক স্নায়ুকেন্দ্র। পৃথিবীর মোট জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয় এই সরু করিডোর দিয়ে। বিশ্লেষকরা একে বলছেন গ্লোবাল ইকোনমির সিস্টেমিক নর্থ। এখানে সামান্য একটা টান পড়লে তার কম্পন সরাসরি গিয়ে আঘাত করে ওয়াশিংটনের ওয়াল স্ট্রিট থেকে শুরু করে টোকিওর স্টক মার্কেটে। জ্বালানির দাম আকাশচুম্বী হওয়া, মুদ্রাস্ফীতির দানবীয় রূপ নেওয়া, সবটাই নির্ভর করছে এই একচিত্রে জলপথের স্থিতিশীলতার উপর। কিন্তু এখানে খেলাটা অন্যরকম। যুদ্ধ মানেই কি এখন কেবল বোমা বর্ষণ আর মুখোমুখি লড়াই? একদমই না। হরমুজে শুরু হয়েছে এক ক্লান্তিহীন ক্ষয়িষ্ণু যুদ্ধ। এখানে প্রতিপক্ষ সরাসরি আমেরিকার বিশাল নৌবহরের সামনে এসে দাঁড়াচ্ছে না, তারা খেলছে মনস্তাত্ত্বিক খেলা। প্রতিনিয়ত ধীর লয়ে ছোট ছোট আঘাত আর চাপের মাধ্যমে তারা আমেরিকার আধিপত্য বজায় রাখার খরচটাকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যা বহন করা মার্কিন রাজকোষের জন্য অসম্ভব হয়ে উঠেছে। ভিয়েতনাম, ইরাক কিংবা আফগানিস্তানের সেই পুরনো ভূতকি তবে আবারও তারা করছে পেন্টাগনকে। ইতিহাসের পাতা উল্টালে গা শিউরে ওঠে। 1956 সালের সুয়েজ সংকটের কথা মনে আছে? ব্রিটেনের সামরিক শক্তি রাতারাতি শেষ হয়ে যায়নি। বিশ্ববাজার আর মিত্ররা তাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছিল। পাউন্ডের দুয়ার পতন হয়েছিল, মুজিপাচার হয়েছিল। আর একতালের সূর্য অস্ত না যাওয়া ব্রিটিশ সাম্রাজ্যকে বাধ্য হয়ে পিছু হটতে হয়েছিল। তার আগে পর্তুগাল কিংবা ডাচ প্রজাতন্ত্র সবার পতনের গল্পটাও একই রকম। সমুদ্রপথে নিয়ন্ত্রণ হারানোর সাথে সাথেই ধসে পড়েছিল তাদের অর্থনৈতিক সাম্রাজ্য। আজ হরমুজে কি সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটতে চলেছে? ভাবুন, একবার যদি আমেরিকা এই হরমুজ প্রণালীকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত রাখতে ব্যর্থ হয় তবে কি ঘটবে? একে কি কেবল একটি সাধারণ সামরিক ব্যর্থতা বলা যাবে? কখনোই না। এটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বের রক্ষাকর্তা ইমেজের কফিনের শেষ পেরেক। আর এই ব্যর্থতার প্রথম ধাক্কাটা লাগবে মার্কিন ডলারের বুকে। বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা ডলারের উপর আস্থা হারিয়ে বিকল্প নিরাপদ আশ্রয়ের খোঁজে হন্যে হয়ে ছুটবে। মার্কিন সাম্রাজ্যের মূল ভিত্তি সেই পেট্রো ডলারের দাপট তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে যে কোনো মুহূর্তে। এই মহানাটকের চাকা ঘুরতেই নড়েচড়ে বসছে বৈশ্বিক মিত্ররা। ওয়াশিংটনের নিরাপত্তা গ্যারান্টির উপর ভরসা রাখা দেশগুলো এখন নতুন করে হিসাব কষতে বসেছে। এশিয়া থেকে ইউরোপ সবাই বুঝতে পারছে নিজের নিরাপত্তা নিজেকে নিশ্চিত করতে হবে। ফলে এক মেরুর বিশ্ব ভেঙে চুরমার হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। জন্ম নিচ্ছে এক বহুমেরু কেন্দ্রিক নতুন পৃথিবী, যেখানে ওয়াশিংটনের একচ্ছত্র হুকুম শোনার দিন ফুরিয়ে আসছে। আর এই অন্ধকারের আড়ালে কারা হাসছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, চীন এবং রাশিয়া। হরমুজে মার্কিন আধিপত্যের সামান্যতম ক্ষয় মানেই বেইজিং এর জন্য সমুদ্রের নীল জলরাশিতে নিজেদের আধিপত্য বিস্তারের এক সুবর্ণ সুযোগ। অন্যদিকে জ্বালানি তেলের দামের এই তীব্র ওঠানামাকে পুঁজি করে মস্কো নিজের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অবস্থানকে আরো সংহত করছে। বিশ্বায়নের চেনা চোখটাই বদলে যাচ্ছে চোখের পলকে। তাহলে শেষ কথা কি? ইরানের ইউরেনিয়ামে ভাগ বসাবে রাশিয়া, ছিটকে পড়ল যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামে কি ভাগ বসাতে চলেছে রাশিয়া? এর মাধ্যমে কি ছিটকেই পড়ল যুক্তরাষ্ট্র? বহুদিন ধরেই পশ্চিমারা অভিযোগ করে আসছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে ইরান, যাকে কেন্দ্র করে বেশ কয়েক দফায় ইরানের বিরুদ্ধে যুদ্ধেও জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সংঘাতের সেই মুহূর্তে ইহুদিবাদীরা বারবার দাবি তুলেছে তাদের হামলায় পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম। কিন্তু প্রতিবারই পুনরায় কিভাবে যে করছে ইরানের পারমাণবিক কর্মসূচি? এদিকে রাশিয়ার কোনো প্রভাব রয়েছে? ইরানের এক ইউরেনিয়াম ইস্যুকে ঘিরে নানান রকমের ষড়যন্ত্র করে চলেছে ইহুদিবাদীরা। এমনকি সাম্প্রতিক যুদ্ধ ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু সেই ঘটনাগুলোর পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি তুলেছেন যে ইরানের কাছে আছে সমৃদ্ধ ইউরেনিয়াম। সেগুলোকে সরিয়ে আনা আমাদের দায়িত্ব। তাই ইরানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি।
এদিকে ইরানের পারমাণবিক কার্যক্রমকে যুক্তরাষ্ট্র এতটাই ভয় পেয়েছে যে এই বিষয়ের সমাধান খুঁজতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর শরণাপন্ন হতে বাধ্য হয়েছেন। যদিও বেইজিং থেকে আশানুরূপ কোনো ফল অর্জন করতে পারেনি মার্কিন শাসক। উল্টো চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ এক বার্তাকে ঘিরে কাঁপছে হোয়াইট হাউসের কর্মকর্তারা। যে বার্তায় চীন জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময় যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি যুক্তরাষ্ট্রের। দিশেহারা ট্রাম্পের চিন্তার মাত্রা আরো বাড়িয়ে তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের প্রস্তাবকে ঘিরে রাশিয়ার সাথে আলোচনা করবে ইরান, এমনটি জানিয়ে আব্বাস আরাকচি বলেছেন, আমাদের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো মস্কোতে সরিয়ে নিতে সাহায্য করার হাত বাড়িয়েছে রাশিয়া। আমরা বিষয়টি নিয়ে মস্কোর সাথে আলোচনা করব। রাশিয়ার সেই প্রস্তাবটি উপযুক্ত সময়ে আমরা গ্রহণ করতে পারি। 15 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রশ্ন হলো, হঠাৎ করে ইউরেনিয়াম হস্তান্তরের প্রসঙ্গ কেন টানছে ইরান? ইরানের কাছে আছে প্রায় 440 কেজি ওজনের ইউরেনিয়াম, যা 60%-এরও বেশি মাত্রায় সমৃদ্ধ। দেশটি চাইলে সেগুলোকে পারমাণবিক অস্ত্র তৈরির স্তরে সমৃদ্ধ করতে পারবে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA সহ পশ্চিমা বিশ্লেষকরা বহুবার এমন দাবি তুলেছেন। যদিও তাদের এসব দাবিকে খুব একটা তোয়াক্কা এতদিন করেনি তেহরান। তবে সাম্প্রতিক সময় নেতানিয়াহুর গর্জনে পারমাণবিক অস্ত্র তৈরির ইস্যুতে অবস্থান বদলাতে পারে ইরান, এমনটাই আভাস দিচ্ছেন সমরবিদরা। পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবার পূর্ণ অধিকার আছে ইরানের, সম্প্রতি এমনটি জানিয়েছে পেসকভ। বলেছিলেন, রাশিয়া তার ভূখণ্ডে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ করতে প্রস্তুত আছে। এটি একটি ভালো সিদ্ধান্ত, কিন্তু যুক্তরাষ্ট্র এতে রাজি নয়। চীন থেকে ফিরে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের। চীন সফর শেষে ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার 15 মে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক অচলাবস্থা ভাঙতে ট্রাম্প যদি সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নেন, তাহলে ইরানের বিরুদ্ধে আবারও বিমান হামলা শুরু করার পরিকল্পনা করছেন তার শীর্ষ উপদেষ্টারা। এদিকে বিভিন্ন দেশ কূটনৈতিক সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া যায় এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ট্রাম্প একটি রাজনৈতিক সাফল্য দাবি করতে পারেন। তবে এ বিষয়ে ট্রাম্প এখনো কঠোর অবস্থানে রয়েছেন। বেজিং সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেন ট্রাম্প। তিনি বলেন, আমি প্রস্তাবটি দেখেছি, প্রথম বাক্যটাই যদি আমার পছন্দ না হয় তাহলে আমি সেটা সরাসরি ফেলে দিই।